কোমলের স্বপ্ন সে মুভি বানাবে, কিন্তু এই মুভি বানাতে গিয়ে সে অলরেডি অনেক টাকা খরচ করে ফেলেছিল। তাই তার প্রডিউসার তাকে আর কোনো টাকা দিতে চায় না। আর তখনই সে বাধ্য হয়ে প্রডিউসারের মেয়েকে পটানোর চেষ্টা করে আর তাকে ভালোবাসার নাটক করতে থাকে, যাতে করে সে সহজেই টাকা আদায় করতে পারে। কিন্তু এই সবকিছু যখন প্রডিউসারের সেই মেয়ে জানতে পারবে, তখন কি হবে? সে কি কখনো কোমলকে ক্ষমা করবে? আর কোমলের সেই মুভিরই বা কি হবে? সেই সবই আমরা জানতে পারবো আজকের গল্প ফাঙ্কিতে। শুরুতেই আমাদের কিছু টিচারদের দেখানো হয়, যারা তাদের স্টুডেন্টদের সম্পর্কে কথা বলছিল। তাদের মধ্যে একজন বলে, আমাদের স্কুলে যে বাচ্চাই পড়াশোনা করে সে জীবনে অনেক সাকসেসফুল হয়, আর আমাদের সকল স্টুডেন্ট দেশের বাইরে গিয়ে বড় বড় পদে চাকরি করে। তখন একজন বলতে থাকে, তাহলে আপনাদের স্টুডেন্ট সুরেশ কোথায়? তখনই সুরেশ বাস থেকে নেমে আসে। তখন সুরেশের টিচার খুব গর্বের সাথে সুরেশকে জিজ্ঞেস করে যে সে আজকাল কি নিয়ে পড়াশোনা করছে। সুরেশ বলে, আমি সাপ্লিমেন্টারি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছি। এ কথা শুনেই তো স্যার লজ্জা পেয়ে যায়, আর বাকি সবাই হাসতে থাকে। তখন একটা ছেলে এসে সুরেশকে বলে, সুরেশ, তোমার মা আইসিইউতে আছে। এই কথা শুনে সুরেশ বলতে থাকে, কিন্তু আমার মা তো মাত্র 10 পর্যন্ত পড়ালেখা করেছে, তাহলে সে আইসিইউতে কি করছে? তখন ছেলেটা বলে, আরে আইসিইউ মানে হসপিটালে। এই কথা শুনেই তো সুরেশ তাড়াতাড়ি হসপিটালে যায়। সেখানে গিয়ে সে ডাক্তারকে জিজ্ঞেস করে তার মা কেমন আছে। ডাক্তার জানায় ওনার অবস্থা ভালো না, তাড়াতাড়ি অপারেশন করতে হবে। এই কথা শুনে সুরেশ ডাক্তারকে বলে, কিন্তু আমি তো অপারেশন করতে পারি না। ডাক্তার বলে, আরে তোমাকে কে অপারেশন করতে বলেছে? তুমি শুধু আমাকে টাকা দাও, আমি অপারেশন করে দিব। তখনই আমাদের প্রডিউসার রাজেশকে দেখানো হয়, যে কিনা এতক্ষণ বসে বসে মুভি দেখছিল। মানে এতক্ষণ আমাদের যে সুরেশের কাহিনী দেখানো হচ্ছিল সেটা আসলে একটা মুভি ছিল। মুভির প্রথম অর্ধেক তৈরি করা হয়ে গেছে, আর বাকি অর্ধেক এখনো বাকি আছে। এরপর প্রডিউসার রাজেশ তার অ্যাসিস্ট্যান্ট বালাজিকে বলতে থাকে, আমাদের এই মুভিটা খুব হিট হবে, আর ডিরেক্টর কোমল খুব ভালো একজন মানুষ, তাই না? তখনই বালাজি বলে, ডিরেক্টর কোমল বলেছে মুভিটা কমপ্লিট করার জন্য এখনো 4 কোটি টাকার প্রয়োজন। এই কথা শুনে রাজেশ বাবু তো খুবই অবাক হয়ে যায়। সে তখনই আবার বলতে থাকে, না, কোমল একদমই ভালো মানুষ না। আর সে মুভির টোটাল বাজেট কত চেয়েছিল? বালাজি জানায় সে বলেছিল পুরো মুভিটা 4 কোটিতে হয়ে যাবে, কিন্তু নিতে নিতে সে এখন 8 কোটি টাকা নিয়ে নিয়েছে, আর এখন আবার 4 কোটি চাইছে। এই কথা শুনে রাজেশ সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়, বেচারা। আর রাজেশ বাবুর অজ্ঞান হওয়ার কথা শুনে সবাই তাকে দেখতে আসে। তার স্ত্রী তাকে বলতে থাকে, আমি কতবার আপনাকে বলেছি এসব মুভির কাজ বাদ দিন আর কোনো একটা ব্যবসা করুন, কিন্তু আপনি তো আমার কোনো কথাই শুনছেন না। কিছুক্ষণ পর দেখা যায় সেখানে রাজেশ বাবুর মেয়ে চিত্রা আসে। চিত্রা বাবাকে জিজ্ঞেস করে তার কি হয়েছে। রাজেশ বাবু বলে, এইসব কিছু কোমলের কারণে হয়েছে। মুভির বাজেট 4 কোটি বলে সে আমার থেকে 12 কোটির উপরে টাকা নিয়েছে, কিন্তু এখন বলছে মুভিটা তেমন একটা জমছে না, তাই মুভির শুটিং পোস্টপোন করে দিয়েছে। এই কথা শুনে চিত্রা কিছু একটা ভাবতে থাকে। এরপর সে বালাজিকে জিজ্ঞেস করে তাদের সাথে এত কিছু হয়ে গেছে, সে চিত্রাকে কেন জানায়নি। বালাজি বলে, আসলে এত কিছু হয়ে যাওয়ার পরেই আমরা বুঝতে পেরেছি যে আসলে এত কিছু হয়ে গেছে। চিত্রা তখন এসব শুনে বলে, তাহলে কি আমরা তার কিছুই করতে পারবো না? এই বলে সে বালাজিকে বলতে থাকে কোমলকে ফোন করতে। এদিকে কোমলকে দেখানো হয় যে তার আগের স্কুলে স্পিচ দিতে এসেছিল অ্যাজ আ গেস্ট হিসেবে। সে সবার সামনে স্পিচ দিতে থাকে। সে বলে, আমি আজকে এত বড় ডিরেক্টর হয়েছি শুধুমাত্র এই স্কুলে পড়াশোনা করার কারণে। এই স্কুলে পড়াশোনা করেছি, তাই তো পড়ালেখার প্রতি আমার ঘৃণা জন্মেছে। ঠিক ওই কারণেই আমি এখন সিনেমা নিয়ে কাজ করছি। এই কথা শুনে কোমলের স্কুলের স্যারদের মুখ দেখার মতো ছিল। কোমল আরো বলতে থাকে, এই স্কুলে পড়াশোনা করে স্টুডেন্টরা হয়তো চোর হতে পারে, আর না হয় পুলিশ। তো কোমলের এসব উল্টো পাল্টা কথা শুনে সবাই তো অবাক হয়ে বসে থাকে। তখনই সেখানে কোমলের একজন বন্ধু এসে বলে, প্রডিউসার রাজেশ অজ্ঞান হয়ে গেছে, তাকে দেখতে যেতে হবে। তাই কোমল সেখানে থাকা বাচ্চাদের বাড়ি যেতে বলে সেখান থেকে চলে যায়। এরপর সে রাজেশ বাবুর বাড়িতে আসে। এসে সে বালাজিকে জিজ্ঞেস করে রাজেশ বাবুর কি হয়েছে, কারণ বাইরে অনেকে বলা বলি করছে রাজেশ বাবু জুয়া খেলে হেরে গেছে, তাই সে অজ্ঞান হয়ে গেছে। আবার অন্য কেউ বলছে তার জমি নিয়ে কোনো সমস্যা, তাই সে অজ্ঞান হয়ে গেছে। তাই আমি জানতে চাই রাজেশ বাবুর আসলেই কি হয়েছে। এই কথা শুনে বালাজি বলে, প্রবলেম যেটাই থাকুক সেটা তোমাকে বলবো না, তুমি রাজেশ বাবুর সাথে দেখা না করে এখান থেকে চলে যাও। কোমল তখন বলে, কিন্তু আপনারাই তো আমাকে ফোন করে বলেছেন এখানে এসে রাজেশ বাবুকে দেখে যেতে। চিত্রা তখন বলে, তোমাকে আমার বাবাকে দেখতে বলিনি, আমি তোমাকে দেখতে চেয়েছিলাম, তাই এখানে আসতে বলেছি। তুমি জানো আমার বাবা তোমার কারণে কতটা সমস্যায় আছে? এই কথা শুনে কোমল বলে, আমি কিভাবে জানবো? আপনাদের পারিবারিক সমস্যার কারণে সে ঘুরে পড়ে গেছে। আমার মনে হচ্ছে সে জুয়া খেলতে ভুল করেছে, যার কারণে সে তার সব সম্পত্তি হারিয়ে ফেলেছে। এটার জন্য তোমরা আমাকে দোষ দিতে পারো না। এই কথা শুনে চিত্রার খুব রাগ হয়, তাই সে কোমলকে এখান থেকে চলে যেতে বলে। এই কথা শুনে কোমল বলে, তুমি প্রডিউসারের মেয়ে, তার মানে এটা না যে তুমি আমার সাথে এভাবে কথা বলবে। আমার কাছে প্রডিউসারের লাইন পড়ে আছে। এই বলে সে একজন প্রডিউসারকে ফোন করে বলে, স্যার আমার একটা ডাউট আছে, তাই আমি কি আপনার প্রথম মুভি রেখে অন্য একটা মুভি নিয়ে কাজ করতে পারি? এই কথা শুনে ডিরেক্টর বলে,
কিন্তু আমারও একটা ডাউট আছে, আমি তো তোমার নাম্বার ব্লক করে দিয়েছিলাম, তাহলে এই নাম্বার থেকে ফোন আসলো কিভাবে? আচ্ছা একটা কাজ করি, আমি তোমাকে আবারও ব্লক করে দেই, তারপর তুমি আবার আমাকে কল করে দেখো আমার ফোনে তোমার নাম্বার থেকে কল আসে কিনা। এই কথা শুনে কোমাল তো অবাক হয়ে যায়, কিন্তু এরপরেও সে চিত্রার সামনে খুব ভাব নিয়ে আরো একজন ডিরেক্টরকে ফোন করে আর বলে, স্যার আমার কাছে অনেক সুন্দর একটা লাভ স্টোরি আছে, চলুন আমরা একসাথে কাজ করি। সেই ডিরেক্টর তখন বলে, কিন্তু আমি তো ভাবছিলাম অ্যাকশন মুভি বানাবো। কোমাল তখন বলে, ঠিক আছে, তাহলে আমার কাছে একটা সুন্দর অ্যাকশন মুভির আইডিয়া আছে। এই কথা শুনে ডিরেক্টর বলে, তাহলে তোমার কাছে কি ধরনের মুভির স্ক্রিপ্ট নেই? কোমাল বলে, থ্রিলার। ডিরেক্টর তখন বলে, ঠিক আছে, তাহলে আমি থ্রিলার মুভি বানাবো, কারণ যেটা তোমার কাছে নেই সেটাই বানাবো। আর একটা কথা, ভুলেও ফিল্মের গলিতে এসো না, কারণ যদি এখানে তোমাকে কেউ দেখে ফেলে তাহলে তোমাকে কেউ আস্ত রাখবে না। এই বলেই সে ফোন কেটে দেয়। তখন চিত্রা কোমালকে বলে, এখন কি হয়েছে, তোমার যাকে ইচ্ছা তাকে ফোন করো। এই কথা শুনেই কোমাল একটু শান্ত হয়ে যায় আর বলে, ঠিক আছে, আমরা একটু বসে কথা বলি। কিন্তু চিত্রা গার্ডদের ডেকে কোমালকে বের করে দেয়। এরপর বাইরে এসে কোমাল তার বন্ধুকে বলতে থাকে যে একজন ডিরেক্টর যদি বাজেট 10 কোটির কথা বলে তাহলে 15 কোটি তো রেডি রাখা দরকার, তাই না? কিন্তু সে এটা না করে অসুস্থ হয়ে গেছে, সব দোষ তার। কিন্তু তারপরেও আমি সিদ্ধান্ত নিয়েছি যে যে কোনো মূল্যে রাজেশ বাবুর মেয়েকে এই মুভিটার জন্য মানাতেই হবে, কারণ এটা আমার ক্যারিয়ারের প্রশ্ন। এরপর কোমাল চিত্রার কাছে গিয়ে বলে, আমাদের একবার কথা বলা উচিত। কিন্তু চিত্রা বলে, তুমি আমাকে এভাবে ফলো করলেও আমি কখনোই রাজি হব না, তাই আমাকে এভাবে বিরক্ত করো না। এই বলেই চিত্রা সেখান থেকে চলে যায়। এরপর থেকে সে যেখানেই যায় কোমাল তাকে ফলো করতে থাকে। একদিন কোমাল তার বন্ধুকে বলে, আমি এত কিছু করছি তারপরেও চিত্রা রাজি হচ্ছে না। তখন বন্ধু বলে, তাহলে তুমি তাকে তোমাকে ভালোবাসতে বলো। এই কথা শুনে কোমাল তার বন্ধুকে বলে, ছি, তোমার ভাবনা চিন্তা কতটা খারাপ। কিন্তু এরপর সে আবার চিত্রার কাছে যায়। চিত্রা তাকে বলে, আমি তোমাকে বারবার বলেছি যে তুমি আমাকে এভাবে বিরক্ত করবে না, তারপরেও কেন চলে আসো? কোমাল বলে, আমাদের মধ্যে তো মুভি ছাড়াও অন্য কিছু কথা বলা যায়। চিত্রা বলে, অন্য কি কথা? কোমাল বলতে থাকে, আমি তোমাকে ভালোবাসি। এই কথা শুনে চিত্রা তো খুবই অবাক হয়ে যায়। তখন কোমাল নিজেই বলে, আমি বুঝতে পারছি তুমি আমাকে ভালোবাসো না, তাহলে চলো একসাথে মুভিটা কমপ্লিট করি, তাহলে অন্তত একটা কাজ তো হবে। কথা বলে কোমাল সেখান থেকে চলে যাচ্ছিল। তখনই চিত্রা তাকে পেছন থেকে ডাকে আর বলে, ঠিক আছে, চলো আমরা একে অপরকে ভালোবাসি। এই কথা শুনেই তো কোমাল ভয় পেয়ে যায় আর এখান থেকে চলে যায়। আর চিত্রা তখন পেছনে দাঁড়িয়ে খুব হাসতে থাকে। একদিন কোমালের মা আর তার বোন তার সাথে দেখা করতে আসে। কোমালের মা তাকে বলে, আজ তোমার বোনকে দেখতে আসছে, তাই তুমি যদি সেখানে থাকো তাহলে একটু ভালো হবে। কিন্তু কোমাল তাদের সাফ জানিয়ে দেয় যে সে আসতে পারবে না, কারণ তার কাছে এখন মুভি ছাড়া অন্য কিছু ইম্পর্টেন্ট না। এরপর আমাদের চিত্রার বাবাকে দেখানো হয়। সে সামনে যাকে পাচ্ছিল তাকেই তার মুভি ডিরেক্ট করার জন্য বলছিল। তখন চিত্রা তাকে বলে, আমি কিন্তু চাইলেই কোমালকে দিয়ে এই মুভিটা 1 কোটিতে করিয়ে নিতে পারবো। রাজেশ বাবু বলে, কিন্তু এটা কিভাবে সম্ভব? সে তো 4 কোটি ছাড়া মুভি ডিরেক্টই করবে না। চিত্রা তখন বলে, আমি তাকে 1 মিনিটেই রাজি করিয়ে নিতে পারবো। দেখছো না আজকাল কাজের জন্য সারাদিন আমাদের ঘরের আশেপাশে ঘুরঘুর করে। চিত্রার পর কোমালকে তাদের ঘরে আসতে বলে। কোমাল ঘরে এসে চিত্রার তার বাবাকে বলে, ধন্যবাদ আমাকে এখানে ডাকার জন্য, আমি ভাবিনি আপনারা এত ভালো মানুষ। কিন্তু তখনই চিত্রা তাকে বলে, এই মুভিটা 1 কোটি টাকা বাজেটেই শেষ করতে হবে। এই কথা শুনে কোমাল তো কিছুতেই রাজি হচ্ছিল না। তবে যেহেতু কোমালের হাতেও আর কোনো অপশন ছিল না, তাই সে শেষমেশ রাজি হয়ে যায়। পরের দিন সকালেই কোমাল তার বন্ধুদের সাথে এই ব্যাপারে কথা বলে। তখন কোমালের একটা বন্ধু বলে, আমি শুনেছি কেউ একজন আছে যে তোমার এই মুভিটাও বন্ধ করতে চায়। কোমাল জিজ্ঞেস করে, কে সে? তার বন্ধু জানায়, আর কে, সে জিকের ছোট ভাই। এ কথা শুনে কোমাল বলে, আমি তাকে চিনি, আর আমি এটাও জানি সে মহিলাদের সাথে কেমন আচরণ করে। এদিকে আমাদের আর কে দেখানো হয় যে চিত্রার সাথে কথা বলছিল। আর কে চিত্রাকে বলে, আমাদের ঘরেও মহিলা আছে, তাই আমরা বুঝতে পারি মহিলাদের সমস্যায় ফেলা ঠিক না। আর একটা কথা, আমার মহিলাদের উপর কোনো ইন্টারেস্ট নেই। এ কথা শুনে বালাজি তো আরকের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকে। আরকে এটা বুঝতে পেরে বলে, আরে আমার ছেলেদের প্রতিও কোনো ইন্টারেস্ট নেই। আরকের পর চিত্রার মুভির বাজেট নিয়ে কথা বলতে থাকে। কিন্তু তখনই সেখানে কোমাল চলে আসে আর আরকের কলার ধরে টানতে টানতে তাকে বাইরে নিয়ে যায়। বাইরে গিয়ে সে আরকে খুব মারতে থাকে। আরকে তখন কোমালকে অনেক বোঝানোর চেষ্টা করে যে সে কোনো খারাপ ইন্টেনশন নিয়ে এখানে আসেনি, কিন্তু কোমাল তো তাকে মেরে অবস্থা খারাপ করে দেয়। এরপরই আরকের ভাই জিকে কোমালকে তার কাছে ডেকে পাঠায়। আরকে তার বাড়িতে গেলে জিকে তাকে জিজ্ঞেস করে যে কে তাকে এভাবে মেরেছে। আরকে যখন বলে তখনই তার পেছন থেকে কোমাল বেরিয়ে আসে। আরকে তখন তার ভাইকে বলে, এই হলো সে যে আমাদের মেরেছিল, আর ওর কারণেই একজন প্রডিউসার অজ্ঞান হয়ে গিয়েছিল। এই কথা শুনে জিকে কোমালকে বলে, আমি দেখবো তোমার মুভি কিভাবে রিলিজ হয়। তখনই জিকের কাছে ফোন আসে। জিকে কাউকে খুব রাগ দেখাচ্ছিল, কারণ জুনিয়র এনটিআর এর মুভি রিলিজ হয়েছে, কিন্তু জিকেরা সিনেমা হলে ফার্স্ট সিটের বুকিং পায়নি। তখন কোমাল জিকে বলে, স্যার জুনিয়র এনটিআর তো আমার খুবই পরিচিত, কাল তো আমি তার বাসায় গিয়েছিলাম তাকে একটা মুভির ব্যাপারে বলার জন্য। তখন সে আমার সাথে দাঁড়িয়ে ছবিও তুলেছিল। আপনারা যদি চান আমি আমার এই ছবিটা আপনাদের দেখাতে পারি। এ কথা শুনে জিকে কোমালের কথায় পড়ে যায় আর জিজ্ঞেস করে, তুমি কোন মুভির জন্য কাজ করছো? কোমাল বলে, আমার মুভির নাম ফাঙ্কি।
সেটা একটা কমেডি ফ্যামিলি ড্রামা, আপনারা সেই মুভিটা দেখলে খুবই এনজয় করবেন। এই বলেই কোমাল সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু তখনই জিকে তাকে পেছন থেকে ডাকে আর বলে, তুমি কিন্তু তোমার সেই ছবির কথা মনে রেখো। আর একটা কথা, যতক্ষণ পর্যন্ত সবকিছু আমার মন মতো চলে ততক্ষণ পর্যন্ত আমি শুধুমাত্র কে থাকি, কিন্তু যখনই কিছু আমার বিরুদ্ধে হয় তখনই আমি জিকে হয়ে যাই। দৃশ্য পরিবর্তন হয় আর আমাদের পরের দিনের দৃশ্য দেখানো হয়, যেখানে কোমাল তার বন্ধুদের সাথে মুভির বাজেট নিয়ে কথা বলছিল। তার বন্ধুরা তাকে জিজ্ঞেস করতে থাকে 1 কোটি দিয়ে মুভি কিভাবে তৈরি হবে। তখন কোমাল বলে, তোমরা চিন্তা করো না, এখন তো আমি চিত্রাকে মানানোর চেষ্টা করছি। যদি সে একবার আমার কথায় পড়ে যায় তাহলে আমি তাকে 2 কোটি দিতে বললেও সে আমাকে খুশি মনে দিয়ে দিবে। এরপর তারা কাস্ট পেমেন্ট লোকেশন নিয়ে কথা বলছিল। কোমালের বন্ধুরা তাকে বলে, আমাদের একটা সুন্দর লোকেশনের দরকার হবে। কোমাল বলে, সেটা তো আমরা প্রডিউসারের ঘরে শুট করে নিব, সমস্যা নেই। তখন আরেকজন বলে, আমাদের কিছু লোকেরও দরকার হবে যারা বড় লোকের অ্যাক্টিং করবে। কোমাল বলে, সেটারও কোনো সমস্যা না, কারণ আমরা এই ক্যারেক্টারের প্রডিউসারের কিছু আত্মীয় স্বজন আর বন্ধু বান্ধবদের নিয়ে নিব। এটা শুনে আরেকজন বন্ধু বলতে থাকে, তো আমাদের তো কিছু গরিব মানুষেরও দরকার হবে, সেটা কিভাবে আসবে? কোমাল বলে, সেটারও কোনো সমস্যা নেই, গরিব মানুষের চরিত্রে তোমরা অভিনয় করে নিবে। এরপর সে তার অফিসে বেশ সিরিয়াস হয়ে ফোনে কথা বলছিল। এটা দেখে ওই পাশ থেকে চিত্রা বালাজিকে বলতে থাকে, কোমাল আজকাল তার কাজ নিয়ে খুব বেশি সিরিয়াস হয়ে গেছে। কিন্তু আসলে তো কোমাল এতটা সিরিয়াস হয়ে বন্ধুর সাথে খাবার নিয়ে কথা বলছিল, যে তার আজকে দুপুরের খাবারে কি খাবে। এরপরে চিত্রা যখন ভেতরে গিয়ে দেখে যে কোমাল খাবারের ব্যাপারে কথা বলছে, তখন সে তাকে খুব বকা দেয়। এরপর সে সবাইকে বলে, তোমাদের জন্য একটা গুড নিউজ আছে, আমার বাবা পুরোপুরি সুস্থ হয়ে গেছে, তাই আমাদের ঘরে আজকে একটা পার্টি আছে, তোমরা সবাই সেখানে চলে এসো, কিন্তু সেখানে কোনো গন্ডগোল করো না। এটা শুনে কোমাল সবাইকে বলে, তোমরা সবাই শুনেছো তো, তোমরা গিয়ে কোনো গন্ডগোল করো না। কিন্তু এই কথা শুনে চিত্রা বলে, আমি সবাইকে বলতে তোমাকেই বুঝিয়েছি, তুমি কোনো গন্ডগোল করো না। এই বলে সে সেখান থেকে চলে যেতে থাকে। তখনই কোমাল চিত্রাকে পেছন থেকে ডেকে বলে, তুমি বলেছিলে কোন একটা গুড নিউজ দেবে, সেটা কি? এই কথা শুনেই তো চিত্রা রাগী চোখে কোমালের দিকে তাকায়। তখন কোমাল বলে, আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, তোমার বাবা সুস্থ হয়েছে, এটাই গুড নিউজ, তাই তো? এরপরে রাতের পার্টির দৃশ্য দেখানো হয়, যেখানে কোমাল তার বন্ধুদের সাথে আসে। কোমাল সেখানে একজন প্রডিউসারের সাথে কথা বলতে যায়, কিন্তু প্রডিউসার তাকে কথা শুনিয়ে দেয়। এটা দেখে কোমাল একটা জায়গায় বসে থাকে। তখন সে দেখতে পায় একটা ছোট বাচ্চা খাবার খাচ্ছিল না, তাই বাচ্চার মা বাচ্চাকে কোমালের নামের ভয় দেখিয়ে খাবার খাওয়াচ্ছিল। এটা দেখে কোমালের খুবই রাগ হয়, তাই সে রাগ করে অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে। কিছুক্ষণ পর চিত্রা তার সাথে দেখা করতে আসে। তখন কোমাল চিত্রাকে বলে, তোমার মনে হচ্ছে আমি ইচ্ছে করে বাজেট বাড়িয়েছি, কিন্তু এটা ঠিক না। আমি সবাইকে বলেছিলাম কিছুক্ষণ পর বৃষ্টি হবে, তাই ওই জায়গায় সেট না বানাতে, কিন্তু তারা বানিয়েছে, আমার কথা শোনেনি। এরপরই বৃষ্টি শুরু হয় আর পুরো সেটটাই নষ্ট হয়ে যায়। আমি খুব ছোট একটা স্ট্যান্ড রেখেছিলাম, কিন্তু কেউ একজন সে স্ট্যান্ডের তারিফ করেছিল, যার কারণে প্রডিউসার বিদেশ থেকে স্ট্যান্ডম্যান নিয়ে এসেছে। কোমাল এতটা ড্রিঙ্কস করেছিল যে তার কোনো হুশই ছিল না, তাই চিত্রা তাকে তার বাড়ির দিকে নিয়ে যেতে থাকে। কিন্তু সে সেখানে পৌঁছে দেখে কোমাল যে ঘরে থাকতো সেই ঘরের মহিলা কোমালের সকল জিনিসপত্র বাইরে ফেলে দিচ্ছে, কারণ কোমাল অনেক মাস ধরে তাকে ভাড়া দিচ্ছে না। এটা দেখে চিত্রা মহিলাটিকে দেখে কোমালের বাড়ি ভাড়া দিয়ে দেয়। এরপর সে কোমালকে তার রুমে দিয়ে আসে। তখন কোমাল চিত্রাকে জড়িয়ে ধরে তাকে ধন্যবাদ জানায়। এটা দেখে চিত্রা খুবই অবাক হয়ে যায়। দৃশ্য চলে যায় পরের দিন। সকালবেলা কোমাল চিত্রার কাছে এসে বলে, আসলে আমাদের একটা সমস্যা হয়ে গেছে, মুভির শুটিং করার জন্য হিরোইনের কিছু কস্টিউম লাগবে। চিত্রা বলে, হ্যাঁ, তাহলে কস্টিউম কিনে নাও। কোমাল তখন বলে, কিন্তু মুভির কাহিনী অনুযায়ী হিরোইন খুবই বড় লোক থাকবে, আর তার জামা কাপড়ও সব বিদেশি স্টাইলের থাকবে, যেমনটা আপনি পরেন, তাই আপনার জামা কাপড় নিতে চেয়েছিলাম। চিত্রা বলে, ঠিক আছে, আমি দেখছি। এটা বলে সে সেখান থেকে চলে যায়। এরপর কোমাল আর তার বন্ধু বসে বসে কথা বলছিল। তখনই চিত্রা একটা একটা করে ড্রেস পরে কোমালের সামনে আসে। কোমাল তো চিত্রাকে এভাবে দেখে তার দিকে হা করে তাকিয়ে থাকে। এরপর কোমাল বসেছিল, তখনই তার বন্ধু এসে তাকে জিজ্ঞেস করে সে কি আজকে তাদের সাথে শুটিং এর লোকেশন দেখতে যাবে। কোমাল বলে, অবশ্যই যাব না, আমি গেলে সবাই বাজেট বেশি বলবে, তাই তোমরাই সেখানে চলে যাও। তখনই চিত্রা কোমালকে ফোন করে। কোমাল তখন চিত্রাকে কালকের জন্য ধন্যবাদ দেয়। চিত্রা কোমালকে জিজ্ঞেস করে, তুমি কি শুটিং এর লোকেশন দেখতে যাবে না? কোমাল বলে, না, আমি যাব না, কারণ শুটিং এর লোকেশন দেখা ম্যানেজারের কাজ, আমি তো ডিরেক্টর। তাই তখন তারা বলে, ঠিক আছে, তাহলে আমরা সেখানে গিয়ে তোমাকে ছবি তুলে পাঠিয়ে দিব, তুমি জায়গা দেখে নিও। এই কথা শুনে কোমাল চিত্রাকে জিজ্ঞেস করে, আপনিও কি লোকেশন দেখতে যাচ্ছেন? চিত্রা বলে, হ্যাঁ, কিন্তু কেন? কোমাল বলে, তাহলে আমিও যাব।
চিত্রা বলতে থাকে, কিন্তু একটু আগে তো তুমি বলেছিলে তুমি যাবে না। কোমাল বলে, এখন আমার মনে পড়েছে, আমি না গেলে তো কাজই হবে না। এরপর তারা সবাই গাড়িতে করে শুটিং এর লোকেশনে যেতে থাকে। তখনই কোমাল ড্রাইভারকে বলে, আমি তোমাকে একটা লোকেশন পাঠিয়েছি, আমরা সেখানে যাব। চিত্রা বলতে থাকে, কিন্তু আমাদের তো শুটিং লোকেশনে যাওয়ার কথা। কোমাল বলে, দেখো, আমি সবাইকে আমার গ্রাম দেখিয়ে আনতে চাই। হতে পারে আমার গ্রামেই কোনো সুন্দর লোকেশন পেয়ে যাব, কারণ আমার গ্রামের সব মানুষ খুবই ভালো আর গ্রামের পরিবেশটাও খুব শান্ত। তো এদিকে গ্রামে আমাদের কোমালের বন্ধুদের দেখানো হয়, যারা বসে বসে কথা বলছিল। তখনই কোমাল চিত্রাকে নিয়ে সেখানে আসে। কোমালের সাথে চিত্রাকে দেখে তার বন্ধুরা তাদের নিয়ে মজা করতে থাকে। তখনই সেখানে কোমালের মা চলে আসে, তাই কোমাল আর চিত্রা তার সাথে ঘরের দিকে যেতে থাকে। চিত্রা কোমালের মাকে জিজ্ঞেস করে, সেই ছেলেগুলো কারা ছিল? কোমালের মা বলে, আসলে সেই ছেলেগুলো কোমালের বন্ধু ছিল। এরপরই ঘরে এসে চিত্রা জানতে পারে যে কোমাল আজ অনেক মাস পরে বাড়ি এসেছে। তখনই কোমালের মায়ের ফোনে ফোন আসে। সে যখনই তার রিলেটিভসদের বলে আজ অনেকদিন পর কোমাল বাসায় এসেছে, এটা শুনে তো রিলেটিভসরা একে একে সবাই কোমালের সাথে কথা বলতে থাকে। কিন্তু কোমাল তো কিছু কিছু রিলেটিভসদের চিনতেও পারে না। এরপর কোমালের মা চিত্রাকে খাবার দেয়। চিত্রা সেই খাবার খেয়ে বলে, খাবারটা তো খুবই মজা হয়েছে আন্টি। তখনই কোমালের মা চিত্রাকে জিজ্ঞেস করে, আচ্ছা, আমি শুনেছি তোমার বাবা নাকি জুয়াতে সব টাকা পয়সা সম্পত্তি হারিয়ে ফেলে অসুস্থ হয়ে গিয়েছিল, এটা কি সত্যি? এই কথা শুনে চিত্রা তো খুবই রাগী চোখে কোমালের দিকে তাকায়। যাকে এরপর আমরা জানতে পারি যে কোমালের বাবা অনেক আগেই মারা গেছে, সে আর তার মাই থাকে। এরপর কোমালের একজন বন্ধু এসে কোমালের মাকে জিজ্ঞেস করে, তিনি কি রেডি আছেন, কারণ আজকে তার ডাক্তারের কাছে যাওয়ার কথা। এই কথা শুনে কোমাল চিত্রার সামনে একটু ভালো সাজার জন্য তার বন্ধুকে বলে, তুমি আমার মাকে কেন হসপিটাল নিয়ে যাবে? আমি নিজেই আমার মাকে হসপিটাল নিয়ে যেতে পারি। তখন চিত্রা বলে, ঠিক আছে, আমরা আমার গাড়িতে করেই হসপিটালে যাব। হসপিটালে আসার পর ডাক্তার কোমালের মাকে দেখে আসতে বলে, কিন্তু তার পেছনে কোমালকে দেখে বলে, তুমি ওনার পরে এসো, আগে ওনাকে আসতে দাও। আসলে ডাক্তার ভেবেছিল কোমাল হয়তো কোনো পেশেন্ট। তখন কোমালের মা বলে, ডাক্তারও আমার সাথে এসেছে। ডাক্তার জিজ্ঞেস করে, এই ছেলেটাকে? কোমালের মা বলে, আমার ছেলে। এই কথা শুনে তো ডাক্তার অবাক হয়ে যায় আর জিজ্ঞেস করে, তাহলে আগে যে ছেলেটা আপনার সাথে আসতো সে আপনার ছেলে না? কোমালের মা জানায়, না, সে আমার ছেলে না, সে আমার ছেলের বন্ধু। এই শুনে ডাক্তার কোমালকে জিজ্ঞেস করে, সে করে কি? কোমাল জানায়, আমি একজন ডিরেক্টর। তখন ডাক্তার চিত্রাকে জিজ্ঞেস করে, সে কি করে? চিত্রা জানায়, আমি একজন প্রডিউসার। ডাক্তার তখন বলতে থাকে, তুমি কি কোনো মুভিতে কাজ করেছো? চিত্রা জানায় ফাঙ্কি মুভির কথা। ডাক্তার বলে, হ্যাঁ, ওই মুভিটা খুবই সুন্দর, আমি 2 বার দেখেছি। শাহরুখ খান মুভিতে খুব সুন্দর অভিনয় করেছে। এই কথা শুনে চিত্রা বলে, ওটা ডাঙ্কি মুভি আর আমাদেরটা ফাঙ্কি। যাক এরপর কোমালের মা ডাক্তারকে বলে, আমার হাত খুবই ব্যথা, তাই আপনি যদি কোনো ওষুধ দিয়ে দিতেন তাহলে খুব ভালো হতো। ডাক্তার বলতে থাকে, কিন্তু আমি তো আপনাকে এখন কোনো ওষুধ দিতে পারবো না। এ কথা শুনে কোমাল বলে, তাহলে কি ইনজেকশন দিবেন? এই শুনে ডাক্তার কোমালের মাকে বলতে থাকে, দেখুন, আমি এমনিতেই একটু টেনশনে আছি, তার উপর ওকে আমি নিতেই পারছি না, তাই এরপর থেকে ওই ছেলেটাকে নিয়ে আসবেন যে আপনার সাথে প্রতিদিন আসতো। হসপিটাল থেকে ফেরার সময় কোমাল সবাইকে ধরে ধরে বলছিল যে, মনে রেখো, আমি আজকে আমার মাকে হসপিটালে নিয়ে এসেছিলাম। এরপরই সে চিত্রাকে তার পুরো গ্রামটা ঘুরিয়ে দেখায়। গ্রাম থেকে ফেরার সময় কোমাল একটা চায়ের দোকান দেখে গাড়ি সেখানে থামায়। এরপর চিত্রা আর কোমাল একসাথে বসে চা খেতে খেতে কিছু কথা বলে। এর মধ্যেই চিত্রার যাওয়ার সময় হয়ে যায়। তখন সে কোমালকে পেছন থেকে ডেকে ধন্যবাদ দেয়। চিত্রা জিজ্ঞেস করে, কোমাল তাকে ধন্যবাদ কেন দিয়েছে? এখন আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে কোমাল চিত্রার বাবার পেছনে পড়েছিল তার এই মুভিটা করার জন্য, কিন্তু রাজেশ বাবু কিছুতেই রাজি হচ্ছিল না। তখন চিত্রা বাবাকে বলেছিল, মুভিটা খুব ভালো হবে, তাই তুমি রাজি হয়ে যাও। আর চিত্রার কথাতেই তার বাবা কোমালের এই কাজ করতে রাজি হয়েছিল। দৃশ্য চলে যায় পরের দিন। সকালবেলা কোমালের সাথে দেখা করতে একটা ছেলে চলে আসে। কোমাল তার থেকে টাকা ধার নিয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত তার টাকা ফেরত দেয়নি। ছেলেটা কোমালকে বলে, এবার তো আমার টাকাটা ফিরিয়ে দাও। কিন্তু কোমাল তাকে অনেক উল্টো পাল্টা বুঝিয়ে পুরো টপিকটাই চেঞ্জ করে দেয়। সে ছেলেটাকে বলে, জানো, আমি চিত্রাকে ভালোবাসি। যদি একবার আমাদের প্রেমটা সাকসেসফুল হয়ে যায় তাহলে আমার কাছে অনেক টাকা থাকবে, আর সেই সময় আমি তোমাকে আমার মুভিতে হিরো হিসেবে কাস্ট করব। এই কথা শুনে ছেলেটা তো টাকার কথাই ভুলে যায় আর বলে, ভাই, আমি তোমার প্রেম সম্পূর্ণ করতে সাহায্য করব। তুমি এখনই চিত্রাকে কল দাও। যদি সে সাথে সাথে তোমাকে কল ব্যাক করে তাহলে সেও তোমাকে ভালোবাসে, আর যদি না করে তাহলে হয়তো সে এখনো তোমাকে বুঝতে পারেনি। এ কথা শুনে কোমালও তো বেশ খুশি হয়ে যায় আর সাথে সাথে চিত্রাকে কল দেয়। দেখা যায় সত্যি সত্যি চিত্রা কোমালকে কল ব্যাক করে। এটা দেখেই তো কোমালের খুশির ঠিকানা থাকে না। সে চিত্রার সাথে তাদের ভবিষ্যৎ কল্পনা করতে শুরু করে। বুঝুন, গাছে কাঁঠাল আর গোফে তেল।
এরপরে কোমাল তার টিমের সাথে মুভি নিয়ে আলোচনা করছিল। তখনই জিকে কোমালকে ফোন করে জিজ্ঞেস করে তাদের টিকিটের ব্যবস্থা হয়েছে কি। কোমাল বলে, আমি সবকিছু সামলে নিয়েছি, আপনি চিন্তা করবেন না, আপনি শুধু সিনেমা হলে চলে আসবেন, এটাই আপনার কাজ। এই কথা শুনে জিকে খুবই খুশি হয়ে যায়। এরপর দেখা যায় জিকের পুরো পরিবার জুনিয়র এনটিআর এর জন্য অনেকগুলো খাবার বানাতে থাকে। এর মধ্যেই মুভি রিলিজের দিন চলে আসে, যেখানে কোমাল সিনেমা হলের সামনে দাঁড়িয়েছিল জিকের পরিবারকে ভেতরে ঢোকানোর জন্য। কিন্তু তখনই চিত্রা তাকে ফোন দিয়ে ভেতরে আসতে বলে। তাই কোমাল সিকিউরিটি গার্ডকে বারবার বলে দেয় যে জিকে নামের একজন তার পরিবার নিয়ে আসবে, তাদের যেন সবার আগে ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়। এই বলে সে চিত্রার সাথে দেখা করতে চলে যায়। চিত্রা আর কোমাল মুভি দেখছিল। হঠাৎই সে কোমালকে বলে, কোমাল তুমি কি জানো আমি আজ এখানে তোমাকে কেন ডেকেছি? এই কথা শুনে কোমাল তো একটু লজ্জাই পেয়ে যায়। সে ভাবছিল যে সে হয়তো তাকে তার লাভ কনফেস করবে, কিন্তু চিত্রা তাকে বলে, তুমি আমাকে আমাদের মুভির জন্য যে রোমান্টিক সিনগুলোর কথা বলেছো সেগুলো সব এই মুভি থেকে কপি করা। আমরা যদি এই মুভিটা কপি করি তাহলে তো ঝামেলা হতে পারে, তুমি জানো? তোমার কি নিজের কোনো আইডিয়া নেই? এই কথা শুনে কোমাল তো সাথে সাথে চুপ করে যায়। অন্যদিকে জিকে তার পুরো পরিবারকে নিয়ে সিনেমা হলের সামনে চলে আসে। সেখানে গিয়ে জিকে তার নাম বললে সিকিউরিটি গার্ড তাদের ভেতরে যেতে বলে। এটা দেখে বাইরের কিছু ছেলে মনে করে জিকে কোনো বড় ব্যক্তির নাম, আর এই নাম ব্যবহার করলে তারাও সিনেমা হলের ভেতরে যেতে পারবে। তাই তারাও ওখানে গিয়ে বলতে থাকে আমরা জিকে। এই চক্করে সেখানে একটা ঝামেলা হয়ে যায়। জিকে তখন বারবার কোমালকে ফোন করছিল, কিন্তু কোমালের ফোন অন্য একজনের কাছে ছিল। তাই জিকের রাগ তো আরো বেশি বেশি হতে থাকে। আর তখনই কেউ একজন ভিড়ের মধ্যে জিকেকে একটা থাপ্পড় মারে। দৃশ্য এখানেই পরিবর্তন হয়, আর আমাদের কোমালকে দেখানো হয় যে চিত্রার সাথে মুভি সিন নিয়ে কথা বলতে আসে। কিন্তু এখানেও সে উল্টো পাল্টা আইডিয়া দিতে থাকে, যেটা দেখে তার মুডটাই খারাপ হয়ে যায়। এদিকে আমাদেরকে জিকে কে দেখানো হয় সে একজন বাবাকে তার হাত দেখাচ্ছিল, কিন্তু এই বাবা তো একজন ভণ্ড ছিল। বাবা জিকে কে বলছিল আপনার কুণ্ডলী অনুযায়ী আপনি মোট 50 বছর বেঁচে থাকবেন। এই কথা শুনে জিকে বলে, কিন্তু আমার তো 51 বছর চলছে। এই কথা শুনে বাবা মনে মনে বলতে থাকে, আরে এবার তো ফেসেই গেলাম। তারপরও সে তার নাটক চালিয়ে যায়। সে বলে, আপনার কুণ্ডলী দেখে যা বুঝলাম আপনার 2 জন স্ত্রী আছে। এই কথা শুনে জিকে অবাক হয়ে যায় আর বলে, কিন্তু আমি তো এখনো বিয়েই করিনি। এই শুনে তো বাবা একেবারেই ধরা পড়ে যাচ্ছিল। তাই সে জিকে কে বলে, আপনি তো কোমালকে বরবাদ করতে চান তাই না? তাহলে কোমাল যেই মুভিটা নিয়ে কাজ করছে সেটা বন্ধ করে দিন। এই বুদ্ধিটা জিকের খুবই ভালো লাগে। এরপর থেকে কোমালদের শুটিং শুরু হয়ে যায়। এদিকে মুভিতে রাজেশ বাবু একজন গ্যাংস্টারের অভিনয় করবে, তাই কোমাল তাকে তার সিন বুঝিয়ে দিতে থাকে যে কিভাবে কি হবে। এরপরে চিত্রা কোমালের সাথে দেখা করে বলে, আসলে আমি কিছু সিনের ভিডিও রেকর্ড রেখেছি, তাই তুমি সেটা দেখে নিও। তখন চিত্রা বসে বসে সেই রেকর্ডিংটা শুনছিল, কিন্তু এখানে একটা সমস্যা হয়ে যায় যে কোমাল চিত্রার জন্য যে রেকর্ডিংটা রেখেছিল সেটা না বেজে সেখানে কোমালের কিছু রেকর্ডিং করা কথা চলতে থাকে, যেখানে কোমাল তার বন্ধুদের বলছিল চিত্রা তার বাবার সব টাকা খেয়ে ফেলেছে, আর সেই দোষ ঢাকার জন্যই সে কোমালকে ব্যবহার করছে। এই কথা শুনে চিত্রার তো একেবারেই মন খারাপ হয়ে যায়। সে সাথে সাথে রুম থেকে বেরিয়ে আসে। কোমাল তখন তাকে জিজ্ঞেস করে রেকর্ডিংটা কেমন ছিল। চিত্রা তখন রাগী চোখে কোমালের দিকেই তাকিয়ে থাকে, কিন্তু কোমাল বেচারা তো কিছুই বুঝতে পারে না। তাই সে চিত্রার কাছে তার লাভ কনফেস করে। সে চিত্রাকে বলে, আপনি যদি আমাকে হ্যাঁ বলে উত্তর দেন তাহলে সামনের লাইটটা বন্ধ করে দিবেন, আর যদি না বলে উত্তর দেন তাহলে পেছনের লাইটটা বন্ধ করে দিবেন। চিত্রা বলে, একটা কাজ করি, আমি মুভিটাই বন্ধ করে দিই। এ কথা শুনে কোমাল অবাক হয়ে যায় যে হঠাৎ কি হলো। এদিকে রাজেশ বাবু তার গাড়ি থেকে নেমে আচ্ছা মতো যাচাতে থাকে, মুভি শুট কখন হবে সেটা বলতে থাকে। ঠিক তখনই রাজেশ বাবুর গাড়িতে একটা বড় ব্লাস্ট হয়, আর সেখানেই গ্যাংস্টারের মতো এন্ট্রি নেয় জিকে। ঠিক যেমন সিনটা কোমাল করতে চেয়েছিল সেরকম ভাবেই। আর সব থেকে বড় কথা, এই সব কিছু ক্যামেরায় রেকর্ড হতে থাকে। কিন্তু জিকে তো এসেছিল কোমালদের মুভিটা নষ্ট করতে। পরের দৃশ্যে চিত্রা কোমালের উপর খুবই রেগেছিল, তাই সে একজন পুলিশ অফিসারকে ডেকে পাঠায়। অফিসার এখানে এলে রাজেশ বাবু তাকে বলে, আসলে আমরা আপনাকে এখানে ডেকে পাঠিয়েছি কারণ আমরা এর আগে কখনো পুলিশ স্টেশনে যাইনি। এই কথা শুনে পুলিশ বলে, আমি নিজেও কোনোদিন পুলিশ স্টেশনে যাইনি। এই কথা শুনে সেখানে থাকা সবাই অবাক হয়ে যায়। তখন রাজেশ বাবু পুলিশকে জিজ্ঞেস করে, তার মানে আপনি কখনো কোনো অপরাধীর কলার ধরে জেলে পাঠাননি? পুলিশ বলে, এই শহরের সবচেয়ে বড় ডনকে আমি সবার আগে কলার ধরে পুলিশ স্টেশনে নিয়ে গিয়েছিলাম। এরপর আমি আরো একজন অপরাধীকে ধরেছিলাম যার গায়ে জামা কাপড় ছিল না, তাই আমি দর্জিকে ডেকে প্রথমে তার জন্য একটা শার্ট সেলাই করিয়েছিলাম। তারপর সেই শার্টের কলার ধরে তাকে জেলে নিয়ে গিয়েছিলাম। এই কথা শুনে রাজেশ বাবু বলে, আপনি তো খুব ডেডিকেটেড মানুষ। এরপর রাজেশ বাবু পুলিশকে বলে, আমার সাথে কি হয়েছে এটা তো বালাজি আপনাকে বলেছে তাই না? পুলিশ বলে, না না, সে আমাকে তেমন
কিছুই বলেনি, শুধু বলেছে কথা আছে, তাই এখানে চলে আসতে। তখন চিত্রা বলে, আমরা কোমালের নামে কমপ্লেন করতে চাই, কারণ সে শুটিং সেটে বম ব্লাস্ট করেছে, আমার বাবাকে মারার চেষ্টা করেছে। এই কথা শুনে পুলিশ জিজ্ঞেস করে, সে দেখতে কেমন, তার চেহারার কিছু বিবরণ দিন, আমরা স্কেচ তৈরি করব। এই কথা শুনে বালাজি বলে, স্কেচের কোনো দরকার নেই, ওর ছবি আমাদের কাছে আছে। পুলিশ তখন বলে, কিন্তু এটা আমার ডিউটি। এই বলে সে তার সাথে থাকা পুলিশকে এই শহরের যত আইপি অ্যাড্রেস আছে সব লোকেশন ট্র্যাক করতে বলে। এই শুনে চিত্রা বলে, কিন্তু ওর ফোন নাম্বারও আমাদের কাছে আছে। পুলিশ বলে, আসলে আমি ট্রেনিং এর সময় কিছু প্রশ্ন করতে শিখেছি, প্রশ্নগুলো করতে আমার খুব ভালো লাগে, তাই আমি জিজ্ঞেস করছি, কিন্তু আপনারা আমাকে আমার পুলিশ স্টেশনের লোকেশন পাঠিয়ে দিন। এই কথা শুনে রাজেশ বাবু জিজ্ঞেস করে, কিন্তু আপনার পুলিশ স্টেশনের লোকেশন আপনি জানেন না? পুলিশ বলে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি নিজেই আমার পুলিশ স্টেশনের লোকেশন খুঁজে নিব। কি পুলিশ অবস্থা বুঝুন। এরপর দেখা যায় পুলিশ জিকে কে অ্যারেস্ট করে জেলে ঢুকিয়ে দেয়। জিকে পুলিশকে বারবার বলে, আমি কখনোই জেলে যাইনি, কিন্তু পুলিশ তাকে ধমকি দিয়ে জেলের ভেতর ঢুকিয়ে দেয়। তখন কোমাল, চিত্রা সহ সবাই পুলিশ স্টেশনে আসে। চিত্রা পুলিশকে বলে, আমি আপনাকে বলেছিলাম কোমালকে জেলে ঢুকাতে, আর আপনি ওনাকে কেন জেলে ঢুকিয়েছেন? তখন পুলিশ কল্পনা করে, সে যখন কোমালকে অ্যারেস্ট করতে গিয়েছিল তখন কোমাল তাকে বলেছিল সে তাকে তার মুভিতে পুলিশের রোল দিবে, কারণ সে খুব ভালো অভিনয় করতে পারে, আর এটা শুনেই পুলিশ তাকে অ্যারেস্ট করেনি। এরপর সবাই চলে গেলে কোমাল জিকের সাথে পড়তে আসে। জিকে কোমালকে বলে, তুমি আমাকে জেলে নিয়ে এসে খুব বড় ভুল করেছো, আজকের পর থেকে তোমার প্রতিটা রাত খুবই ভয়ঙ্কর হবে। এ কথা শুনে কোমাল বলে, স্যার আমি জানি আপনার এখানে খুবই কষ্ট হবে, কিন্তু 3 মাস অপেক্ষা করুন, 3 মাস পর আমি আপনাকে এখান থেকে নিয়ে যাব, আর এর মধ্যে আমার শুটিংও শেষ হয়ে যাবে। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি প্রতিদিন আপনাকে মজার মজার খাবার পাঠাবো। আমার মুভি শেষ হলে প্রথম টিকিট আমি আপনাকে দিব, তাও আবার ভিআইপি টিকিট। এই বলে সে সেখান থেকে চলে যায়। এদিকে চিত্রা সহ বাকি সবাই শুটিং এর জন্য বের হচ্ছিল। তখনই বালাজি চিত্রাকে জিজ্ঞেস করে, কোমাল কি এখানে আসবে? চিত্রা বলে, ওর যদি কোনো মান সম্মান না থাকে তাহলে সে অবশ্যই এখানে আসবে। এ কথা শুনে বালাজি বলতে থাকে, তার মানে সে আসবেই, কারণ তার এমনিতেও কোনো মান সম্মান নেই। এই বলে তারা যখনই গাড়িতে উঠতে যাবে তখনই রাজেশ বাবু চিত্রাকে পেছন থেকে ডাকে আর কোমালের একটা ভিডিও দেখায়, যেখানে কোমাল শুটিং সেটের সামনে শুয়ে অসহায়ের মতো কান্না করছিল আর বলছিল সে খুব দুঃখে আছে, আর তার এই দুঃখের কারণ হচ্ছে প্রডিউসার। রাজেশ বাবু তখন চিত্রাকে বলে, তুমি যা করার করে নাও, কিন্তু এই কোমালকে তোমাদের সাথে নিয়ে যাও, না হলে তার নাটক এভাবেই চলতে থাকবে। চিত্রারও তখন কোমালকে সাথে নিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। এরপরই তারা চলে যায় শুটিং লোকেশনে। সেখানে গিয়ে চিত্রা বলতে থাকে, আমাদের শুটিং এর জন্য কিছু জুনিয়র আর্টিস্টের প্রয়োজন হবে। এ কথা শুনে কোমাল বলে, জুনিয়র আর্টিস্টের কোনো প্রয়োজন নেই, আমি আমার সব বন্ধুদের রিইউনিয়নের নাম করে এখানে ডেকে নিব। এই বলে কোমাল তার যত বন্ধু আছে সবাইকে এখানে ডেকে নেয় রিইউনিয়নের নাম করে, আর তাদের দিয়েই শুটিং করিয়ে নেয়। এরপর কোমাল চিত্রার সাথে কিছু কথা বলছিল, তখনই সে দেখতে পায় চিত্রার উপর একটা লোহার জিনিস পড়তে যাচ্ছে। তাই সে কোনো কিছু চিন্তা ভাবনা না করেই চিত্রাকে বাঁচাতে যায়, যার কারণে লোহার সেই জিনিসটা তার উপরেই পড়ে যায়। এটা দেখে চিত্রার কোমালের জন্য খুবই খারাপ লাগে, সে খুব গিলটি ফিল করতে থাকে। তাই এরপর থেকে সে কোমালের খুব ভালো করে খেয়াল রাখে, আর সে এখন ধীরে ধীরে কোমালকে পছন্দও করতে শুরু করে। দিন যেতে থাকে আর কোমালদের শুটিংও খুব সুন্দর করে চলতে থাকে। এরই মাঝে একদিন কোমাল চিত্রাকে প্রপোজ করে বসে, কিন্তু চিত্রা তাকে কোনো উত্তরই দেয় না। একদিন চিত্রা আর কোমাল একসাথে বসে মুভির বাজেট নিয়ে কথা বলছিল। তখনই চিত্রাকে তার বাবা ফোন দেয় আর বলে, আমি তোমাকে যেই ছেলেটার কথা বলেছিলাম তুমি কি তার সাথে দেখা করেছো? চিত্রা বলে, না এখনো দেখা করিনি, কিন্তু এ ব্যাপারে ভাবার জন্য আমার কিছু সময় দরকার। এই কথা শুনেই কোমাল মন খারাপ করে জিজ্ঞেস করে, ছেলেটা কে ছিল? চিত্রা তাকে বলতে চাইছিল না, কিন্তু কোমালের বারবার জোর করাতে চিত্রা বলে, ছেলেটা আমার বাবার বন্ধুর ছেলে ছিল, সে আমাকে বিয়ে করতে চায়, কিন্তু তারপরও সে তার পরিবারকে এখনো কিচ্ছু জানায়নি। আর সত্যি বলতে আমার এমন ছেলে একটুও পছন্দ না যে ফ্যামিলির ভ্যালু বোঝে না। এই কথা শুনে কোমাল বলে, তুমি একদম ঠিক বলেছ, আমিও আমার ফ্যামিলি ছাড়া থাকতে পারবো, কিন্তু ফ্যামিলি ভ্যালু ছাড়া একদমই থাকতে পারবো না। এই কথা শুনে চিত্রা কোমালের দিকে তাকিয়ে থাকে। কোমাল তো ভাবতে থাকে চিত্রা তো এমন কাউকে বিয়ে করবে না যার কাছে ফ্যামিলি ভ্যালুজ নেই, তাই সে তার বোনের আশীর্বাদে চলে যায়। কোমাল সেখানে গেলে তার মা আর বোন তো খুবই অবাক হয়ে যায়, কিন্তু যেহেতু কোমালের মধ্যে তেমন একটা ইমোশন ছিল না আর সবসময় সে উল্টোপাল্টা কথা বলে দিত, তাই সে যখন ছেলের পরিবারের সাথে কথা বলতে চায় তার মা তাকে তখন অনেক কষ্টে চুপ করিয়ে রাখে। আশীর্বাদ শেষে কোমাল তার বন্ধুকে জিজ্ঞেস করে তার মার শরীরের অবস্থা কেমন, সে ঠিক মতো ওষুধ খায় তো? তার বন্ধু বলে, তুই চিন্তা করিস না, আমি সবসময় আন্টিকে সময় মতো ওষুধ দেই। এদিকে দেখা যায় জিকে জেল থেকে ছাড়া পেয়ে গেছে। তখন জিকে তার লোকজন এসে বলে, ভাই ওই কোমাল খুবই চালাক, সে আপনার পরিবারের মহিলাদের মুভিতে অভিনয় করতে দিয়ে
তাদেরকে হাত করে নিয়েছে। এই কথা শুনে জিকে বলে সবকিছু ঠিক আছে, কিন্তু আমার ভাই কোথায়, আমার নিজের রক্তের সম্পর্কের ভাই? এই কথা শুনে তারা বলে আপনার ভাই তো সেই মুভিতে হিরো হিসেবে অভিনয় করছে। এই কথা শুনেই জিকে এবার কান্না করে দেয়। এদিকে পরের দিনই বালাজি রাজেশ বাবুকে এসে বলে স্যার, একটা অসুবিধা হয়ে গেছে। আমি শুনেছি আপনার মেয়ে চিত্রা কোমালকে পছন্দ করে। এই কথা শুনে রাজেশ বাবু তো খুবই রেগে যায়। সে চিত্রাকে সাথে সাথে ফোন করে আর জিজ্ঞেস করে তুমি কি কোমালকে পছন্দ করো? চিত্রা বলে এগুলো কি বলছো বাবা, আমি তোমার মেয়ে, আমি এমন কাজ কখনোই করতে পারি না। এই কথা শুনে রাজেশ বাবু ফোন কেটে দেয় আর বালাজিকে বকা দিয়ে বলে তুমি এসব বাজে বাজে কথা আর বলো না তো। এদিকে আমাদের জিকে কে দেখানো হয় যে এবার ভেবেই নিয়েছিল যে মুভিটা যে কোনো মূল্যেই সে বন্ধ করে দিবে। তাই সে পরের দিনই চিত্রার সাথে দেখা করতে যায়। সে চিত্রার কাছে গিয়ে বলে তোমরা আমার থেকে টাকা নিয়ে উল্টো আমাকেই জেলে পাঠিয়ে দিয়েছো। জানো আমাদের জয়েন্ট ফ্যামিলি, কিন্তু ওই কোমালের কারণে আমার ফ্যামিলিটা এখন ভাঙতে চলেছে। সে কি করেছে জানো? সে আমার পরিবারের সকল সদস্যকে অভিনয়ের জন্য রাজি করিয়ে তাদেরকে আমার থেকে দূর করে নিয়েছে। এসব সে মোটেও ঠিক করেনি। তার কাছ থেকে এগুলো শুনে চিত্রা বলতে থাকে তাহলে তুমি কি চাও, তোমাকেও অভিনয়ের জন্য সুযোগ করে দেয়া হোক, তাহলে তুমি খুশি? এই কথা শুনে তো জিকে একটু বিরক্তই হয়। তখনই জিকের পেছনে থাকা ছেলেটা বলে বস, যা হবার তা ইলেকশনের পরে দেখে নিবেন, এখন না, এখন আপাতত সবকিছু সহ্য করে নিন, না হলে খামোখা একটা ঝামেলা। এটা শুনে জিকেও তখন নিজেকে শান্ত করে আর চিত্রাকে বলে ঠিক আছে, আমি ইলেকশনের পরই তোমাদের দেখে নিচ্ছি। কিন্তু চিত্রা তার কথায় কোনো ভয়ই পায় না। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়। আমাদেরকে তাদের শুটিং এর শেষ দিনের দৃশ্য দেখানো হয়, যেখানে কোমাল হিরোইনকে সিন বুঝিয়ে দিচ্ছিল। এটা দেখে চিত্রা এক দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে থাকে। বেশ মনোযোগ দিয়ে সে দেখছিল। এরপরই দেখা যায় দেখতে দেখতে তাদের মুভির শেষ শুটিং হয়ে যায়। অনেক ঝামেলার পর সবকিছু যে শেষমেশ ঠিকঠাক মতো কমপ্লিট করা গিয়েছে, এতেই তারা সবাই খুশি। তাই তারা এই দিনটা সেলিব্রেট করে, একসাথে অনেক আনন্দ করে। আর কোমালও তখন স্বস্তির নিঃশ্বাস নেয়, কারণ অবশেষে সে তার শুটিং শেষ করতে পেরেছে, যেটা তো বন্ধই হয়ে যাচ্ছিল একটা সময়। যাক, এরপরই কোমাল চিত্রার কাছে যায় আর বলে আসলে আমি যখন শুটিং শুরু করেছিলাম তখন আমি তোমাকে অনেক বিরক্ত করেছি। আমি ভেবেছিলাম এত কম টাকা দিয়ে শুটিং কিভাবে হবে, এটা কি আদৌ সম্ভব? আমি ভেবেছিলাম আমি হয়তো পারবো না এত কম টাকায় কিছু করতে। তাই আমি ইচ্ছে করেই তোমাকে বারবার বিরক্ত করেছি, কারণ তুমি টাকা দিতে চাইছিলে না। কিন্তু এরপর শুটিং যখন শুরু হয় তখনই ধীরে ধীরে আমি বুঝতে পারি যে না, আমি পারবো। আর তার সাথে সাথে আমি এটাও বুঝতে পারি যে আমি তোমাকে সত্যিই অনেক পছন্দ করি। আমার ফিলিংসে কোনো মিথ্যা লুকিয়ে নেই। আমি তোমাকে বিরক্ত করেছি ঠিকই, তবে আমার ভালোবাসায় এখন কোনো ভুল নেই। এসব শুনে চিত্রা বলে সবই তো বুঝলাম, সবকিছু ঠিকও আছে, কিন্তু আমি না এমন কোনো মানুষের সাথে আমার জীবন কাটাবো না যে একেবারেই ইমোশনলেস। এমন মানুষ আমার কখনোই পছন্দ না, আর এমন মানুষের সাথে আমি থাকতেও পারবো না, এটা সম্ভব না। এই কথা শুনে কোমাল বলে দেখো, আমি এখন অনেক বদলে গিয়েছি, বিশ্বাস করো। আগে আমি ইমোশনের কিচ্ছু বুঝতাম না, আমার কাছে পরিবারেরও কোনো ভ্যালু ছিল না, কিন্তু এখন আমার কাছে পরিবার আমার খুব ভালো লাগে। আমার কাছে এখন আমার পরিবারের অনেক ভ্যালু রয়েছে, আর এখন আমার কাছে একটা মনও আছে, আমার এখন ইমোশনও কাজ করে, আর এই সব কিছু হয়েছে তোমার জন্য। এসব শুনে চিত্রা বলে ঠিক আছে, সব বুঝেছি, তুমি এখনই ফোন করে 5 মিনিট তোমার মায়ের সাথে কথা বলো। আর এই কাজটা যদি তুমি কোনোভাবে করতে পারো তাহলেই আমি মেনে নিব যে তুমি সত্যিই বদলে গেছো। এটা করতে না পারলে তুমি ফেল। কোমালও তখন সাহস করে তার মাকে ফোন করে। আসলে এর আগে সে তার মায়ের সাথে কখনো 1 মিনিটও ভালো করে কথা বলেনি। তাই তার মা ফোন রিসিভ করেই বলতে থাকে কি ব্যাপার, আমি তো তোমাকে ফোন করিনি, তাহলে তুমি আমাকে কিভাবে ফোন করেছো? আসলে তার মা কখনো ফোন করলে তবেই কোমাল কল ব্যাক করতো, তাছাড়া সে তার মায়ের সাথে তেমন কমিউনিকেটই করতো না। তাই আজ কোমালকে নিজে থেকে তাকে ফোন করতে দেখে সে খুবই অবাক হয়, তাই সে তাকে এই কথা বলে। কোমাল তখন বলতে থাকে মা, তুমি এভাবে বলছো কেন? আমি তো তোমার খোঁজ খবর নিতেই ফোন দিয়েছি। আচ্ছা বলো তো, তুমি কেমন আছো? তার মা বলে হ্যাঁ, আমি তো ভালো আছি। তখন কোমাল জিজ্ঞেস করে তো তুমি কি খাবার খেয়েছো? আজকে কি রান্না করেছো? তার মা জানায় আজকে আমি টমেটো রান্না করেছি। কোমাল বলতে থাকে তাই, টমেটো কোথা থেকে কিনে এনেছো? এসব কথা শুনেই তো তার মা খুবই বিরক্ত হয়ে যায় আর সাথে সাথে ফোন কেটে দেয়। আসলে কোমাল তো কখনো তার মার সাথে ঠিক মতো কথাই বলেনি, তাই ফোন করে কি বলবে 5 মিনিট ধরে সেটাই তার মাথায় আসে না। তাই তার এসব উল্টো পাল্টা কথা শুনে তার মা ফোনটাই কেটে দেয়। আর এগুলো দেখে
চিত্রাও বলতে থাকে, দেখো তুমি তোমার মায়ের সাথে 5 মিনিট তো দূরের কথা, 1 মিনিটও ঠিক মতো কথা বলতে পারোনি। আর কি বলছিলে এসব? আর তুমি চাচ্ছ এমন একজন মানুষের সাথে আমি আমার সারাটা জীবন কাটাবো? কখনোই না। এমন একজনের সাথে আমি আমার নিজের জীবন কাটাতে চাই না, যে বিয়ের পর সব সময় শুধু সবজি নিয়ে কথা বলবে, অন্য কোনো কথাই তার কাছে থাকবে না। এতে তো আমার লাইফ অনেক বেশি বোরিং হয়ে যাবে, আর একটা সময় আমিও বিরক্ত হয়ে যাব। তাই এসব সম্ভব না। তাই এভাবেই সে কোমালকে রিজেক্ট করে সেখান থেকে চলে যায়। কোমালের তো মনটাই খারাপ হয়ে যায়, কিন্তু সে এখানে কিছু বলতেও পারে না। অন্যদিকে জিকে তার পরিবারের ছবি দেখে খুব কান্না করছিল যে তার সাথে কি হয়ে গেল। এদিকে কোমালকে দেখানো হয় যে এখন মাঝে মাঝেই তার মাকে ফোন দেয়, আর তার কি অবস্থা, সে কি করছে না করছে এই সব কিছু জিজ্ঞেস করে, কারণ সে বুঝতে পেরেছে তারও কিছু দায়িত্ব আছে সন্তান হিসেবে। তাই সে প্রায় সময় এখন মায়ের খোঁজ খবর নিয়ে থাকে। এর মধ্যে একদিন তার মা তাকে বলে তার বোনের বিয়ে তো ঠিক হয়ে গেছে, আর কার্ডও ছাপানো হয়ে গেছে, তাই সে যেন তার বোনের বিয়ের কার্ড সবাইকে দিয়ে আসে। কোমালও তখন তার মায়ের কথা মতো বোনের বিয়ের কার্ডগুলো নিয়ে বিলি করতে বেরিয়ে পড়ে। আর সবার প্রথমে সে চিত্রাদের বাড়িতে যায়, আর সেখানে গিয়েই সে চিত্রার বাবাকে আর চিত্রাকে বিয়ের কার্ড দিয়ে আসে। তখন তার বাবা কোমালকে জিজ্ঞেস করে, তোমার বোনের বিয়ে উপলক্ষে তোমার বোনের হাজবেন্ডকে তুমি কি উপহার দিবে, সেটা কি ঠিক করেছো? কোমালের মাথায় তো এই ব্যাপারটাও ছিল না, তাই সে তখন বলতে থাকে, আমি তাকে আমার পরের মুভিতে কাস্ট করে নিব। এই কথা শুনে তো চিত্রা খুবই অবাক হয়ে যায়। এরপরই কোমাল যখন তার বাড়ির দিকে যাচ্ছিল, তখনই চিত্রা তাকে ফোন করে আর বলে, তোমার বাড়ির লোকেশন আমাকে পাঠিয়ে দিও, আমি তোমার বোনের বিয়েতে যাব। এই কথা শুনে কোমাল তো খুবই খুশি হয়ে যায় যে যাক, অবশেষে চিত্রার মন হয়তো একটু একটু করে গলতে চলেছে। এভাবেই দেখতে দেখতে দেখা যায় বিয়ের দিন চলে আসে, যেখানে কোমাল তার বন্ধুদের জিজ্ঞেস করে, আমি এমন কি কাজ করব যেটাতে মনে হবে আমি আমার পরিবারের খুব খেয়াল রাখছি, আর এই পুরো বিয়েটার সবকিছু আমি একা হাতে সামলাচ্ছি। সে আসলে সবসময় একটু ক্রেডিট নিতে চাইতো আর কি। যাক, তো তখন তার বন্ধুরা তাকে বুদ্ধি দেয় যে বিয়েতে যে সবকিছু সামলাচ্ছে সে একটু রাগী, তাই তার সাথে গিয়ে সে যাই বলবে তার কথার উপর কিছু না কিছু বলতে হবে, তাহলেই সবাই ভাববে এই বিয়ে নিয়ে সে খুবই চিন্তিত আছে। তারা এসব নিয়ে কথা বলছিল, তখনই দেখা যায় সেখানে চিত্রা চলে আসে। আর চিত্রা এত সুন্দর করে সেজে এসেছিল যে তাকে দেখেই কোমাল একেবারে তার দিকে হা হয়ে তাকিয়ে থাকে, কারণ তাকে আজ অনেক বেশি সুন্দর লাগছিল। তাই তো সে তার কাছ থেকে চোখই ফেরাতে পারে না। এরপরই তার মনে পড়ে তাকে তো রেসপন্সিবল দেখাতে হবে নিজেকে, তাই সে আর একটুও দেরি না করে সোজা চলে যায় ওই লোকটার কাছে যে সবকিছু সামলাচ্ছিল আর অনেক রাগী মেজাজের ছিল। দেখা যায় লোকটা তখন যাই কিছু বলছিল না কেন, সে তখন সেটাই রিপিট করে যাচ্ছিল। আর এটা দেখে লোকটা নিজেও অবাক হয়ে দাঁড়িয়ে থাকে যে এসব কি, কিন্তু সে আর কিছুই বলে না। এরপর দেখা যায় চিত্রা ভেতরে যায়, তখন কোমাল তাকে বলে, দেখো আমি কি সুন্দর করে সবকিছু সামলাচ্ছি। এরপরই দেখা যায় বিয়েটা সম্পূর্ণ হয়ে যায়, আর তখন আসে কোমালের বোনের বিদায়ের পালা। কোমালের মা তখন খুব কান্নাকাটি করছিল। প্রত্যেকটা মেয়ের বিয়ের সময়ই বাবা মারা এভাবে ভেঙে পড়ে, আর মেয়েদেরও এমন একটা কষ্ট হয় যা কাউকে বলে বোঝানো সম্ভব নয়। তো কোমালের মা তখন খুব কান্না করছিল। এটা দেখে কোমাল বলে, এসব কি ইমোশনাল ড্রামা চলছে, সবাই এক একটা ডায়লগ বলছে, মনে হচ্ছে এখানে শুটিং হচ্ছে। তখনই কোমালের বোন তার সামনে আসে। কোমাল তখন তাকে কিছুই বলে না, তাই তার বোন সাথে সাথেই কান্না করে দেয় আর সেখান থেকে চলে যায়। এটা দেখে চিত্রা কোমালকে বলে, কোমাল তুমি আজও একটা ইমোশনলেস মানুষ, তোমার পক্ষে শুধু মুভি বানানোই সম্ভব, তাই আজকে থেকে তুমি মুভিই বানাও, আমি চলে যাচ্ছি। এ বলেই চিত্রা সেখান থেকে চলে যায়, কিন্তু এতে কোমাল খুব কষ্ট পেয়ে কান্না করতে থাকে। তখনই তার মা তাকে বারবার জিজ্ঞেস করে যে সে আজকে এখানে থাকবে কিনা। এসবে খুবই বিরক্ত হয়ে যায় কোমাল, আর সবার সামনেই তার মার উপর চেঁচিয়ে ওঠে। এটা দেখে গ্রামের সবাই তো তার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকায়, আর কোমালের মাও তখন অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। কোমালের এটা মোটেও উচিত হয়নি, কিন্তু তারপরেও তার মা তাকে কিছুই বলে না। এরপরই কোমাল চলে যাওয়ার জন্য তার ব্যাগপত্র গোছাচ্ছিল, তখন গ্রামের সবাই বলতে থাকে যে তার মা তো খুবই একা হয়ে যাবে সে এখান থেকে চলে গেলে, কারণ তার মেয়েকে তো এখন সে বিয়ে দিয়ে দিয়েছে, আর ছেলে তো তার কোনো খোঁজ খবরই রাখে না, এখন তার কি হবে। কোমাল এই কথাগুলো নিজের ঘর থেকে শুনছিল। তখনই সে তার ব্যাগ নিয়ে বাইরে এলে তার মা তাকে কিছু খাবার দেয় আর বলে, এটা যেতে যেতে খেয়ে নিও, আর আমি যদি তোমাকে মাঝে মাঝে ফোন করি আমার ফোনটা রিসিভ করো, যদি তুমি খুব ব্যস্ত থাকো তাহলে আমার ফোন ওঠানোর দরকার নেই, তবুও সময় করে আমাকে একটু দেখতে এসো মাঝে মাঝে, তাহলেই হবে।
আমি জানি তোমার যেতে দেরি হয়ে যাচ্ছে, তাই তুমি এখন যেতে পারো। কোমাল তখন তার মাকে বলে গাড়ি একটু পরে আসবে, কিন্তু তারপরও মা তাকে বলে আমি বুঝতে পারছি, তুমি এখন যেতে পারো। কথা শুনে কোমাল ইমোশনাল হয়ে বলতে থাকে, তুমি ভাবো আমি তোমার একটুও খেয়াল রাখি না, কিন্তু এটা সত্যি না। তুমি যখন অসুস্থ হয়েছিলে আমি দিনরাত ডাক্তারের সাথে কথা বলেছি যে কিভাবে তোমাকে সুস্থ করা যায়, কিন্তু আমি এটা কাউকে বলিনি, কারণ এটা শুনলে সবাই আমার খুব তারিফ করবে, আর এটা আমার পছন্দ না। তুমি দুলাভাইকে আমার সাথে কথা বলতে দাওনি, তাই আমি একাই তাকে কথা বলার জন্য ডেকে পাঠিয়েছি। এখানে আমি তাকে বলে দিয়েছি আমার বোন খুব ভালো, আমার বোনকে সবসময় খুশি রাখতে। আমি তোমার কাছে এখানে থাকতে চাই, কিন্তু যদি এখানে থাকি তাহলে গ্রামের সবাই আমার অনেক তারিফ করবে, এগুলো আমার ভালো লাগে না, তাই আমি সবকিছু এড়িয়ে চলি। এসব শুনে কোমালের মা ইমোশনাল হয়ে তাকে সাথে সাথে জড়িয়ে ধরে। এদিকে জিকেকে দেখানো হয় যে চিত্রাদের মুভির সিডি নিয়ে বসেছিল। সে চিত্রাকে বলে এটা ছাড়া মুভি প্লে করা যাবে না, কিন্তু আমি এই সিডি তোমাদের দিব না। চিত্রা তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে তো বোঝে না, তাই তারা কোমালকে ফোন করে। কোমাল তখন জিকের পুরো পরিবারের সাথে তাকে মানাতে চলে আসে। সে জিকেকে বলে আপনি আমাকে সিডিটা দিয়ে দিন, আপনি যা বলবেন আমি তাই করব। কথা শুনে জিকে তাকে সিডি দিয়ে দেয়। তখনই সেখানে চিত্রা আসে কোমালের সাথে কথা বলতে। সে এসেই তাকে সুন্দরভাবে প্রপোজ করে, আর কোমালও তখন খুশি মনে তার প্রপোজালে রাজি হয়ে যায়। এরপরই দেখা যায় কোমালদের মুভি রিলিজ হয়, আর মুভির প্রথমে জিকের বড় বড় দুইটা ছবি থাকে, যেটা দেখে জিকে খুবই প্রাউড ফিল করে। আর এদিকে মুভিও খুব হিট হয়, যার কারণে সাংবাদিকরা কোমালকে তার পরের মুভির কথা জিজ্ঞেস করে। কোমাল জানায় এখন সে আপাতত সবকিছু বন্ধ রাখবে, কারণ সে এখন তার পরিবারের খেয়াল রাখতে চায়। আর এই সুন্দর মুহূর্তের সাথে সাথে এই গল্পটারও এখানে হ্যাপি এন্ডিং হয়। যাক, এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।